রাকেশ তার বউ পিঙ্কি এবং দুই বোন চন্দনা ও প্রিয়ার সঙ্গে বাস করে। প্রিয়া কলেজ শেষ করার পর নিজের পছন্দের ছেলে রাজকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। আর সে বাড়ির অমতে বিয়ে করে বলে কেউ সেই বিয়ে মেনে নিতে পারে না, তাই তারা প্রিয়াকে বাড়িতে জায়গা পর্যন্ত দিতে চায় না। অন্যদিকে চন্দনা ভীষণই ভদ্র স্বভাবের মেয়ে ছিল, আর সে তার দাদা বৌদিকে খুবই ভালোবাসতো। দেখতে দেখতে আমার বড় বোনের বয়স 25 বছর হয়ে গেল, এবার ওকে বিয়ে দিতে হবে। কেননা বয়স এর চেয়ে বেশি হয়ে গেলে তাহলে বিয়ে দিতে সমস্যা হবে। কিন্তু হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। আর দিদির পড়াশোনাও তো শেষ হয়ে গেছে, তাই এখন বিয়ে দেওয়াটাই আমাদের একমাত্র কাজ। কারণ তোমার মা যখন মারা যান তখন কিন্তু তোমাকে বলেই গিয়েছিলেন যে দুই বোনের ঠিক মতো খেয়াল রাখতে। দুই বোনের খেয়াল রাখতে পারলাম কোথায়? এক বোন তো আমার অমতে গিয়ে পালিয়ে বিয়ে করলো। ও তো ভাবলো আমি হয়তো ওর খারাপ চাই। যাক, ওসব কথার ভেবে লাভ নেই। ও কোথায় আছে কি করছে জানিও না। তাই এখন যখন একটা বোন সংসারে আছেই, তাই ওর এখন বিয়ে দিয়ে আমি আমার সমস্ত দায়িত্ব শেষ করতে চাই। এই বলে রাকেশ এবং পিঙ্কি চন্দনার বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে দেয়। আর চন্দনা যেহেতু দেখতে খুবই সুন্দর ছিল, তাই কিছুদিনের মধ্যেই চন্দনার সঙ্গে জয়ন্তর বিয়ে ঠিক হয়। জয়ন্ত শহরের নামকরা এক ব্যবসায়ী ছিল, তাদের টাকা পয়সারও কোনো অভাব নেই, তাই তাদের রাকেশ এবং পিঙ্কির কাছ থেকে কোনো চাহিদা থাকে না। চন্দনার বিয়ে ঠিক করতে পেরে দাদা এবং বৌদি দুজনেই খুবই খুশি হয়। অন্যদিকে চন্দনাও খুবই খুশি হয়। আচ্ছা দাদা, আমার বিয়ে হয়ে গেলে তুই আর বৌদি নিজেদের খেয়াল রাখতে পারবি তো? আমি ভেবেছিলাম কোথায় এখন পড়াশোনা শেষ হয়ে গেছে, আমি বাপের বাড়িতে থেকে বৌদির হাতে হাতে কাজ করব, যাতে বৌদির একটু সুবিধা হয়। কিন্তু তুই তো এত তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করে দিলি। বাপের বাড়িতে বেশি কাজ করলে মেয়েদের গায়ের রং কালো হয়ে যায়, তখন বিয়ে দিতে সমস্যা হয়। তাই যা কাজ করা নিজের শ্বশুর বাড়িতে গিয়ে করবি। আর এমনিতেও তো শ্বশুর বাড়ি অনেক বড় লোক, তোকে একেবারে মাথায় করে রাখবে। এভাবেই চন্দনার বিয়ে নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ঠিক এমন সময় হঠাৎ করে পিঙ্কির ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। আর সেই ফোন ধরা মাত্রই পিঙ্কি যখন ফোনের অন্যদিকে প্রিয়ার গলা শুনতে পায়, তখন পিঙ্কি একেবারে অবাক হয়ে যায়। কারণ রাকেশের ছোট বোন বিয়ের পর 5 বছর পর্যন্ত তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি, কিন্তু আজকে হঠাৎ করে প্রিয়া তাদেরকে ফোন করে। হ্যালো বৌদি, তোমরা সবাই কেমন আছো? আর আমার দাদা কেমন আছে? তুমি এত বছর পর হঠাৎ করে আমাকে ফোন করলে কি মনে করে বলো? এতদিন তোমার নিজের দাদার কথা মনে পড়েনি? সেই যে বিয়ে করে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে, তারপর থেকে তুমি তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগই রাখো না। না বৌদি, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তোমরা যদি আমার উপর রেগে থাকো, সেই কারণে আমি যোগাযোগ করতে ভয় পাচ্ছিলাম। কিন্তু এখন আমি শুনছি দাদা নাকি চন্দনার বিয়ে দিচ্ছে। এখন তোমরা আমাকে এতটাই পর করে দিলে বলো যে দিদির বিয়ে হচ্ছে, আর আমাকেও নিমন্ত্রণ করলে না। তোমাকে নিমন্ত্রণ করার আমি কে বলো? তুমি নিজের বাড়িতে আসবে, তাই তোমার যখন ইচ্ছা হয় তুমি তখনই আসতে পারো। এতে তোমাকে আবার বলার কি আছে? পিঙ্কি প্রিয়ার সঙ্গে কথা বলছে এমন সময় রাকেশ সেখানে চলে আসে। আর নিজের বউকে ফোনে কথা বলতে দেখে রাকেশ খুব ভালো মতোই বুঝতে পারে যে তার বোন প্রিয়া ফোন করেছে। এর ফলে রাকেশের চোখে জল চলে আসে। এতদিন পর সে নিজের ছোট বোনের গলা শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে। তাই সে পিঙ্কির কাছ থেকে ফোন নিয়ে বলে, বোন তুই কেমন আছিস? কোথায় আছিস? আমি মানছি যে তুই আমার অমতে গিয়ে বিয়ে করেছিস, আর আমার তোর উপর রাগও আছে। আর তাই বলে তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না? জানিস বোন, চন্দনার বিয়ে ঠিক করে দিয়েছি, তাই তুই তো শ্বশুর বাড়ির পরিবার নিয়ে চন্দনার বিয়েতে আয়, কেমন? প্রিয়া রাকেশের কথা শুনে খুবই খুশি হয়। কারণ আজ থেকে 5 বছর আগে প্রিয়া যখন তার পছন্দের ছেলে সোহমকে বিয়ে করেছিল, তখন রাকেশ সেই বিষয়টা মোটেই পছন্দ করতে পারেনি। তুই বিয়ে করবি মানে? তোর কলেজের এই বদমাইশ ছেলেটা যেটা 14টা মেয়ের পেছনে ঘুরে বেড়ায়, তুই সেই ছেলেকে বিয়ে করবি? আর ওই ছেলেটা কে? দাদা, তুই সোহমের নামে একদম ভুলভাল কথা বলবি না, কিন্তু ও আমাকে খুব ভালোবাসে, তাই আমি ওকেই বিয়ে করব। আমি জানি আমি অনেক বড়লোক ছেলে পছন্দ করেছি বলে তোরা সবাই আমার উপর হিংসা করছিস। আমি বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করব, তাই তুই চাস না যে আমার আর সোহমের বিয়ে হোক। আমি কি তাহলে তোদের সংসারী থেকে সারা জীবন ধরে চাকরগিরি করে যাব? তুই আর পিঙ্কি ভুল বুঝছিস। আমরা কোনোদিনও তোকে কিংবা চন্দনাকে চাকর হিসেবে দেখিনি, কিন্তু তুই যদি ওই ছেলেটাকে বিয়ে করিস, আমি কিন্তু তোর সাথে তোর বিয়ে মেনে নেব না। আর প্রিয়া, তোমার মাত্র এখন 20 বছর বয়স, এখন তুমি বিয়ে করবে? তোমার কি এখনো কলেজের পড়াশোনা শেষ হয়েছে? তোমার মনে নেই তুমি তোমার দাদাকে বলেছিলে যে তুমি পড়াশোনা শিখে পুলিশ অফিসার হবে? একটা বদ ছেলের পাল্লায় পড়ে তুমি সবকিছু ভুলে গেলে এত তাড়াতাড়ি? হ্যাঁ, তখন আমি বলেছিলাম, কারণ তখন আমার অন্যরকম মানসিকতা ছিল। কিন্তু এখন আমি ভেবে দেখলাম যে আমি যদি পুলিশ অফিসার হয়ে টাকা রোজগার করতে শুরু করি, তাহলে তোমরা জীবনেও আমাকে বিয়ে দেবে না, আর আমার টাকায় বসে বসে খাবে। তাই জন্য আমি সোহমকে বিয়ে করে নেব। আর সোহমের অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছুই আছে, ও আমাকে অনেক সুখে রাখবে।
এই কথা বলে প্রিয়া নিজের ঘরে চলে যায়। আর প্রিয়ার মুখে এরকম বড় বড় কথা শুনি রাকেশ এবং পিঙ্কি দুজনেই খুবই কষ্ট পায়, কারণ তাদের বাবা মা মারা যাওয়ার পর রাকেশ তার দুই বোনকে একেবারে আগলে রেখেছে। আর রাকেশ যখন পিঙ্কিকে বিয়ে করে নিয়ে আসে তখন পিঙ্কিও তার দুই ননদকে ভীষণ পরিমাণে ভালোবাসা দিয়েছে। কিন্তু প্রিয়া এখন যেহেতু সোহমের পাল্লায় পড়েছে, তাই সে বাড়ির প্রত্যেকের অমতে গিয়ে সোহমকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। হঠাৎই একদিন, এই পিঙ্কি দেখো তো দরজায় কে বেল বাজালো। আমি বারান্দায় গাছে জল দিচ্ছি তাই যেতে পারছি না, তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দাও, প্রিয়া মনে হয় কলেজ থেকে চলে এসেছে। পিঙ্কি তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে যে প্রিয়া বিয়ের বেনারসি শাড়ি গহনা পরে সোহমের সঙ্গে দাঁড়িয়ে আছে, মানে সে বাড়ির অমতে গিয়ে সোহমকে বিয়ে করে ফেলেছে। আর এই বিষয়টা বাড়ির কেউ মেনে নিতে পারেনি। আর প্রিয়াকে এরকম বিয়ের বেশে দেখে পিঙ্কি ভীষণ পরিমাণে অবাক হয়। কি হলো বৌদি, তুমি আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? তুমি আমাকে দেখে বুঝতে পারছো না যে আমি সোহমকে বিয়ে করে ফেলেছি, আর এখন আমি আর সোহম তোমাদের আশীর্বাদ নিতে এসেছি। এই বলে প্রিয়া এবং সোহম যখনই সেই বাড়িতে ঢুকতে যাবে তখনই রাকেশ সেখানে চলে আসে আর তাদেরকে বাধা দেয়। সে কিছুতেই এরকম চোরের মতো দেখতে বদমাইশ ছেলে সোহমকে নিজের বোনের বর হিসেবে মেনে নিতে পারে না, ফলে সে দুজনকে ভীষণ পরিমাণে তিরস্কার করতে শুরু করে দেয়। তোকে এতবার বারণ করা সত্ত্বেও তুই সেই চোরটাকে বিয়ে করে আবার আমাদের সামনে এসে এত বড় বড় কথা বলছিস, আর তোর সাহস কি করে হলো এখানে আসার? এখনো তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর জীবনেও আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবি না। প্রিয়া তার স্বামীর এরকম অপমান কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে বাপের বাড়িতে আর জীবনেও প্রবেশ করবে না। আর সোহম ইচ্ছা করে তাদের মধ্যে বিষ ঢেলে প্রিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। সত্যি প্রিয়া, তুমি ঠিকই বলেছিলে, তোমার দাদার বৌদি ভীষণ বদমাইশ। আসলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তির ভাগ থেকে ছাঁটাই করে দিল। যাক চলো, আমার সম্পত্তি লাগবে না, কারণ আমার অনেক আছে, কিন্তু আমি আমার বউয়ের অপমান মেনে নেব না। এই বলে সোহম প্রিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে 5 বছর কেটে গেলেও প্রিয়া তার বাপের বাড়ির লোকেদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করে না, এমনকি সে নিজের ফোন নাম্বারটাও চেঞ্জ করে ফেলে। এর ফলে রাকেশ এবং পিঙ্কি কিংবা চন্দনা কোনোভাবেই প্রিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। কিন্তু 5 বছর পর প্রিয়া নিজে থেকে ফোন করে জানায় যে সে তার বড় বোনের বিয়েতে আসতে চায়। ফলে প্রিয়ার কথা শুনে তার বাপের বাড়ির সকলেই খুবই খুশি হয়। দাদা, তুই সত্যি বলছিস প্রিয়া আমার বিয়েতে আসবে? আমি খুবই খুশি হয়েছি। এত বছর পর নিজের বোনটাকে দেখবো, কিন্তু দেখ ও যখন বাড়িতে প্রবেশ করবে তখনই কিন্তু আমার বিদায় হয়ে যাবে, সুতরাং আমি আমার বোনের সঙ্গে কোনো রকম গল্পও করতে পারবো না। দেখ আমার মনটা খারাপ হয়ে গেল রে দাদা। আরে তুই তো মন খারাপ করছিস কেন? তোর বোন যখন তোর শ্বশুর বাড়ির পরিবারের সাথে তোর বিয়েতে আসবে তখন তুই ওর সাথে মন খুলে গল্প করিস। আর একবার তোর বিয়ে হয়ে গেলে তোকে আর প্রিয়াঙ্কাকে আমি আমার বাড়িতে নিমন্ত্রণ করব, তখন অনেক গল্প হবে। তাই তুই এত চিন্তা করিস না, আর নিজের বিয়ে নিয়ে অনেক আনন্দ কর। এই কথা বলে রাকেশ এবং পিঙ্কি চন্দনার বিয়ের জন্য অনেক দামি দামি জিনিস শপিং করতে শুরু করে দেয়। আর এতদিন পর প্রিয়া বাড়িতে ফিরবে সেই কারণে তারা প্রিয়ার জন্য অনেক দামি দামি শাড়ি গহনা এবং তার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য বিভিন্ন রকমের উপহার কিনে নিয়ে আসে। জানো পিঙ্কি, আমি হয়তো সত্যি আমার ছোট বোনের বরকে ভুল বুঝেছিলাম। কেননা দেখো প্রিয়া তো ভালোই সুখে আছে, আমি বেকার বেকার ওদের তখন বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। এই ভুলটা আমি আর কখনোই করব না। আরে ঠিক আছে, যা হয়েছে ওসব কথা ভুলে যাও, আর এখন আগামী দিন নিয়ে চিন্তা করো। এখন কিছুদিনের মধ্যেই প্রিয়া ও শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে চন্দনের বিয়েতে আসবে, এখন সেটা নিয়েই আনন্দ করো, পুরানো কথা ভুলে যাও। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। চন্দনার বিয়ে উপলক্ষে বাড়িঘর আলো এবং ফুল দিয়ে সেজে ওঠে, কিন্তু তাদের বিয়ের আনন্দ থেকে বেশি আনন্দ এটা নিয়েছিল যে প্রিয়া 5 বছর পর বাড়িতে ফিরে আসবে। আর বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদের আগে প্রিয়া ব্যাগ নিয়ে বাপের বাড়িতে এসে উপস্থিত হয়। আর প্রিয়াকে দেখে সকলেই খুবই খুশি হয়। তুই এসেছিস বোন, তোকে দেখে আমি কত খুশি হলাম জানিস। আই বোন, বস বস। দেখ তুই আসবি বলে তোর বৌদি তোর পছন্দের পোলাও আর মাংস রান্না করেছে, আর চন্দনার বিয়েতে আমি তোর পছন্দের খাবারের ডিশ হিসেবে মটন বিরিয়ানি রেখেছি। দাদা, তুই আমাকে এখনো এতটা ভালোবাসিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি প্রিয়া? তুই দাদাকে এরকম প্রশ্ন করছিস? তুই জানিস না দাদা আমাদের দুই বোনকে খুব ভালোবাসে। আর প্রিয়া, তুই একা আমার বিয়েতে এলি কেন? তোর শাশুড়ি মা আর স্বামী কোথায়? সোহম আসলো না কেন? না রে, আমার শাশুড়ি মায়ের পায়ে ভীষণ ব্যথা, আর সোহম ব্যবসার কাজে বাইরে গেছে, তাই আমি একা একা তোর বিয়েতে এসেছি। এখন এসব বাদ দে, চল আগে তোর গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করি। এই বলে তারা সবাই মিলে চন্দনার গায়ে হলুদ নিয়ে মেতে ওঠে। আর চন্দনাকে খুব সুন্দর করে গায়ে হলুদ দেওয়া হয়। এতদিন পর তাদের বাড়িটা আনন্দে এবং খুশিতে একেবারে ভরে ওঠে, কিন্তু তার মধ্যেও প্রিয়ার মুখ যেন বিষণ্ণ হয়ে থাকে। আর সেই দেখে রাকেশেরও খুবই চিন্তা হয়। এভাবেই দেখতে দেখতে সারাদিন কাটে। চন্দনা সন্ধ্যাবেলা বউয়ের সাজে খুব সুন্দর করে সেজে ওঠে।
সেই সময় রাকেশ এবং পিঙ্কি প্রিয়ার কাছে এসে বলে, কি ব্যাপার প্রিয়া, তোমাকে এরকম শুকনো দেখাচ্ছে কেন? আর তুমি যে বললে তোমার বর ব্যবসার কাজে বাইরে গেছে, কিন্তু বিয়ের সময় আসবে তো, কিন্তু কোথায়? চন্দনার বিয়ে তো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, তোমার বর আসবে না তাহলে? না না, আসলে ওই একটু আগে আমাকে মেসেজ করেছিল ও আসতে পারবে না। ও বলেছে দিদির বিয়ে হয়ে গেলে আমাকে একা একা শ্বশুর বাড়িতে ফিরে যেতে, তাই আমি বিয়ে হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। প্রিয়ার মুখে এমন কথা শুনে তার দাদা এবং বৌদি আর কোনো কথা বলে না। কিন্তু সেই সময় প্রিয়া তার ব্যাগ থেকে শাড়ি বের করতে যাবে, তখনই হঠাৎ করে একটা ডাক্তারি সার্টিফিকেট মাটিতে পড়ে যায়। আর সেই সার্টিফিকেট রাকেশ এবং পিঙ্কি মাটি থেকে তুলে নেয়। আর সঙ্গে সঙ্গে প্রিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সেই ডাক্তারি সার্টিফিকেটে লেখা থাকে, দেখুন প্রিয়া ম্যাডাম, আপনার কিন্তু টিবি হয়েছে, মানে টিউবারকিউলোসিস। আর সেই জন্যই আপনার চিকিৎসা করা ভীষণ প্রয়োজন। আর সেই চিকিৎসার ক্ষেত্রে 10 লক্ষ টাকা খরচ, কেননা এই রোগ আপনার শরীরে বেশ ভালো মতোই প্রবেশ করেছে। ডাক্তারের এরকম সার্টিফিকেট দেখে রাকেশ এবং পিঙ্কি ভীষণ পরিমাণে কষ্ট পায়। আর প্রিয়াকে নানান রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে দেয়। এর ফলে প্রিয়া কিছুতেই নিজের দুঃখের কথা আর চেপে রাখতে পারে না, তাই সে সকলের সামনে সত্যি ঘটনা প্রকাশ করে। দাদা, আমি বিয়ে করে 5 বছর ধরে একদমই সুখী ছিলাম না। আর সোহম মোটেই বড় লোক নয়। শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার পরপরই ও আমার উপর ভীষণ পরিমাণ অত্যাচার শুরু করে। আর ওর মা প্রত্যেকদিন আমাকে মারধর করে। আমি তোদের কথা শুনে তখন যদি ওকে বিয়ে না করতাম তাহলে খুব ভালো হতো। এই জন্যই কথাই বলে যে বড়দের কথা সব সময় শুনতে হয়। আমি বিয়ে করে খুব ভুল করে ফেলেছি দাদা। আর তারপর যখন আমার এই বড় ধরনের রোগটা ধরা পড়েছে, ওর মা আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমি শ্বশুর বাড়িতে থাকতে পারিনি দাদা, আমি এখানে চলে এসেছি। তুই এতদিন আমাকে এই কথাটা বলিসনি কেন বোন? তাহলে তো আমি কবেই তোর সেই বাজে শ্বশুর বাড়ি থেকে তোকে নিয়ে আসতাম। আর আমি ভাবলাম হয়তো আমি তোর বরকে ভুল বোঝাচ্ছি, কিন্তু ছি, ওরা এত খারাপ। তুমি একদম চিন্তা করো না প্রিয়া, তোমাকে আমি আর তোমার দাদা সুস্থ করে তুলবো। আর ওদেরকে আমরা জেলে পাঠাবো, শুধুমাত্র চন্দনার বিয়েটা একবার হয়ে যাক। ভালোই ভালোই এই বাড়ি থেকে চন্দনার বিদায়টা হয়ে যাক, তারপর ওদেরকে ভালো মতো মজা দেখাবো। অন্যদিকে চন্দনা যখন প্রিয়ার এরকম রোগের ব্যাপারে জানতে পারে, তখন তারও ভীষণ পরিমাণে খারাপ লাগে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চন্দনার সঙ্গে রাজের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর বিয়ে হয়ে গেলে বড় বোন বাড়ি থেকে বিদায় নেয়। অন্যদিকে ছোট বোনের বাপের বাড়িতে গৃহপ্রবেশ হয়। আর রাকেশ এবং পিঙ্কি ঠিক করে তারা প্রিয়াকে পুরোপুরিভাবে সুস্থ করে তুলবে। আর সোহমকে তারা উচিত শাস্তি দিয়েই ছাড়বে। তাই তারা প্রিয়াকে আর কোনোদিনও বাপের বাড়ি থেকে যেতে দেয় না। অনেক অনেক টাকা খরচা করে তারা প্রিয়াকে একেবারে সুস্থ করে তোলে। অন্যদিকে সোহম এবং তার মায়ের নামে গৃহবধূ অত্যাচারের কেস হয়ে যায়। এর ফলে সোহম এবং তার মাকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়। এভাবেই বড় বোনের বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ছোট বোনের বাপের বাড়িতে নতুন করে গৃহপ্রবেশ ঘটে।